নমস্কার, ভাবের দেশে আপনাকে স্বাগত। শুরু করতে চলেছি আজকে আমাদের গল্প ফিরে দেখা আলো। গ্রামের এক কোণে পুরনো শ্যাওলা ধরা একটা একতলা বাড়িতে এসে উঠল রেবা মাসি। শহর ছেড়ে চলে আসা তার অনেক দিনের স্বপ্ন ছিল। এক বুক শূন্যতা নিয়ে সে প্রতিদিন শহুরে জীবনে হাঁপিয়ে উঠত। বুড়ো বয়সে নিজের মতো করে বাঁচবো, নিজের নিয়মেই চলবো, এই ছিল তার পণ। ছেলে সুমন আর বৌমা মিতু অবশ্য নানা করেছিল অনেক। মা এই বয়সে একা একা থাকবে কি করে, অসুখ বিসুখ হলে কি হবে, সুমন বারবার বোঝাতে চেয়েছিল। মিতুও চিন্তিত কণ্ঠে বলেছিল, মা ওখানে তো ভালো ডাক্তার পাওয়া যাবে না, আমাদের কাছেই থাকুন না। কিন্তু রেবা মাসি তার নিজের ইচ্ছাটাকেই দাম দিল বেশি। শহরের ঘিঞ্জি ফ্ল্যাট আর একঘেয়ে দিন যাপন, যেখানে প্রতিটি সকাল ছিল আর একদিনের পুনরাবৃত্তি, তার কাছে খাঁচার মতো লাগতো। চার দেওয়ালের মধ্যে তার শ্বাস বন্ধ হয়ে আসতো। পাশের ফ্ল্যাটের মানুষগুলোর সাথেও তেমন কথাবার্তা নেই, সবাই নিজের মতো করে বাঁচে, কেউ কারোর খোঁজ খবর রাখে না। না বাবা, আমি যাবই, রেবা মাসি দৃঢ় গলায় বলেছিল। তোমাদের সংসারে আমি বোঝা হয়ে দাঁড়াতে চাই না, আমার নিজের একটা জীবন থাক। এখানে এসে যেন সে নতুন করে প্রাণ ফিরে পেল। প্রতিটা সকাল তার কাছে একটা নতুন দিগন্তের মতো মনে হতো, এক অফুরন্ত স্বাধীনতার স্বাদ এনে দিত। সকালে ঘুম ভাঙতো পাখির কিচিরমিচির আর কুয়াশায় ঢাকা পাহাড়ের রেখা দেখে। তার মনে হতো যেন প্রকৃতি তার কানের কাছে এক নতুন সুর বাজাচ্ছে, এক অনাবিল শান্তিতে ভরিয়ে দিচ্ছে তার মন। প্রথম কয়েকদিন অবশ্য একটু কষ্ট হয়েছিল। বাড়িটা বেশ পুরনো, অনেক কিছুই মেরামত করতে হয়েছে, কিন্তু গ্রামের মানুষগুলো এত সহায়ক যে রেবা মাসি অবাক হয়ে গিয়েছিল। একজন এসে ছাদ ঠিক করে দিয়েছে, আরেকজন দরজার কবজা লাগিয়ে দিয়েছে। কেউ কোনো টাকা পয়সা নিতে চায় না, শুধু বলে, আরে কি বলছেন, এইটুকু তো আমাদের দায়িত্ব। পাশের বাড়ির শঙ্করদা, তিনি লাজুক আর অল্পভাষী মানুষ, বয়স হবে 64-65, কিন্তু শরীর এখনো শক্ত সমর্থ। কথা বেশি বলতেন না, কিন্তু তার চোখেই যেন সব কথা ফুটে উঠত। তার স্ত্রী মারা গেছে 5 বছর আগে। একমাত্র ছেলে কলকাতায় চাকরি করে, বছরে একবার দুবার আসে। শঙ্করদা একা একাই থাকেন, নিজের মতো করে। তার ছোট্ট একটা সবজির বাগান ছিল, যেখানে নিজের হাতে ফলানো শাকসবজিতেই তার সমস্ত ধ্যান জ্ঞান। ভোরবেলা উঠে প্রথমেই বাগানের কাজ করতেন। লাউ, কুমড়ো, বেগুন, টমেটো, ধনেপাতা, পুদিনা সবকিছুই ছিল তার বাগানে। নিজে খেতেন আর বাকিটা গ্রামের মানুষদের দিয়ে দিতেন। রেবা মাসি যখন প্রথম এলো, শঙ্করদা প্রথমে একটু দূরত্ব বজায় রেখেছিল। নতুন মানুষ, তাও আবার শহর থেকে এসেছে। কিন্তু রেবা মাসির সরল ব্যবহার আর হাসি মুখে কথা বলার ধরন দেখে তার মন গলে গেল। একদিন সকালে রেবা মাসি তার দাওয়ায় দাঁড়িয়ে শঙ্করদার বাগান দেখছিল। বাহ, কি সুন্দর বাগান তো, নিজেই করেছেন? শঙ্করদা একটু লজ্জিত হয়ে মাথা নিচু করে বলল, হ্যাঁ। আমার তো বাগান করা জানা নেই, শেখাবেন? রেবা মাসি হাসি মুখে জিজ্ঞেস করলো। শঙ্করদার চোখে একটা আনন্দের আলো ফুটে উঠল। কেন শেখাবো না কেন, কিন্তু আপনি শহরের মানুষ, মাটি কাদা নিয়ে থাকতে পারবেন তো? আরে কি বলছেন, আমিও তো গ্রামেই বড় হয়েছি, শহরে গিয়েছি বিয়ের পর, এখন আবার নিজের ঠিকানায় ফিরে এসেছি। সেই থেকে শুরু। প্রতিদিন দুপুরে যখন রেবা মাসির রান্নাঘর থেকে ধনেপাতা সুঘ্রাণ ভেসে আসতো, শঙ্করদা প্রায়ই তার বাগানের টাটকা শাকসবজি নিয়ে আসতো। প্রথমে শুধু দিয়ে যেত, কোনো কথা বলতো না, মাথা নিচু করে চলে যেত। কিন্তু রেবা মাসি একদিন ডেকে বলল, শঙ্করদা, এভাবে দিয়ে চলে যান কেন, বসুন না, এক কাপ চা খেয়ে যান। না না, আমি যাই, শঙ্করদা তাড়াতাড়ি বলল। আরে বসুন তো, একা একা কি আর খাই, আপনিও তো একা, আমিও একা,
একসাথে খেলে ভালো লাগবে। সেদিন থেকে নিয়ম হয়ে গেল। শঙ্করদা সবজি নিয়ে এলে রেবামাসি তাকে খেতে ডাকে। প্রথমে চা বিস্কুট, পরে আস্তে আস্তে দুপুরের খাবারও। রেবামাসির দিন শুরু হতো তুলসী তলায় জল দেওয়া দিয়ে। ঠান্ডা মাটির স্পর্শ তার মনে স্নিগ্ধতা আনত, আর তুলসী গাছের পাতায় জমে থাকা শিশুর বিন্দুগুলো যেন তার নতুন জীবনের প্রতীক ছিল। তারপর উঠোনে আঁকত আলপনা, প্রতিদিন এক নতুন ছাঁচের আলপনা। চালের গুঁড়ো সাদা রঙে মাটির বুকে যেন এক নতুন নকশা ফুটে উঠত। শঙ্করদা প্রথম প্রথম দূর থেকে দেখত রেবামাসির আলপনা আঁকা। একদিন সাহস করে বলল, বৌদি, আপনার আলপনা দেখে চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর করে আঁকেন কি করে? রেবামাসি হেসে বলল, আরে তুমি আমাকে বৌদি বলো না তো, আমার নাম রেবা। না বৌদি, আপনি আমার চেয়ে বয়সে ছোট হলেও এই বাড়িতে এসেছেন নতুন, আপনি আমার বৌদি, শঙ্করদা লজ্জিত কণ্ঠে বলল। রেবামাসির মন ভরে গেল এই সম্মানে। তাহলে আমিও তোমাকে দাদা বলবো। না না, শঙ্করদা বলুন, সবাই তো শঙ্করদা বলেই ডাকে। সেই থেকে শঙ্করদা আর বৌদি একটা অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল তাদের মধ্যে। না প্রেম, না আত্মীয়তা, কিন্তু একটা গভীর বোঝাপড়া আর স্নেহ। শঙ্করদা রেবামাসিকে বাগান করা শেখাতে শুরু করলো। দেখুন বৌদি, এইভাবে গর্ত করতে হয়, বেশি গভীর নয়, আবার বেশি অগভীরও নয়। আরে এ তো কঠিন কাজ। না বৌদি, কঠিন কিছু নয়, একটু অভ্যাস হলেই হবে, আমি তো ছোটবেলা থেকেই করি। আস্তে আস্তে রেবামাসির একটা ছোট বাগান হলো, লেবু গাছ, কারি পাতা, লঙ্কা গাছ। ব্যাস এইটুকুতেই আমার চলবে, সে বলল। শঙ্করদা মুচকি হেসে বলল, একবার নেশা লাগলে আরো করতে ইচ্ছে করবে। আর সবচেয়ে প্রিয় ছিল রেবামাসির কাঁথা সেলাই। পুরনো শাড়ি আর সুতো দিয়ে সেলাইয়ের ফোঁড়ে ফোঁড়ে সে বুনে চলতো কত স্মৃতি, কত স্বপ্ন, কত গল্প। কাঁথাগুলো সে বিছিয়ে রাখতো উঠোনের দাওয়ায়। সূর্যের আলোয় সেগুলো আরো উজ্জ্বল হয়ে উঠত। কি সুন্দর কাজ করেন বৌদি, শঙ্করদা একদিন বলল। এই কাঁথাগুলো দেখলে মনে হয় কেউ গল্প বলছে। হ্যাঁ দাদা, প্রতিটা কাঁথার একটা করে গল্প আছে। এই দেখুন, এই কাঁথায় আমি আমার বিয়ের দিনের কথা মনে রেখে সেলাই করেছি। এই নকশাটা আমার শ্বশুর বাড়ির উঠোনের মতো। শঙ্করদা মন দিয়ে শুনত। আপনার স্বামী কেমন ছিলেন? রেবামাসির চোখে একটা গভীর ছায়া নেমে এলো। খুব ভালো মানুষ ছিল, কিন্তু দেরিতে বিয়ে হয়েছিল, বেশি দিন পেলাম না। ছেলেটা তখন ছোট, একাই মানুষ করতে হয়েছে। আপনার ছেলে কেমন? ভালো ছেলে, কিন্তু শহুরে হয়ে গেছে। আমার এই জীবনটা সে বোঝে না, মনে করে আমি বুড়ো হয়ে পাগল হয়ে গেছি। শঙ্করদা চুপ করে রইল। তার মনে হলো সে নিজেও তো এই একই অবস্থায়। ছেলে কলকাতায় বছরে একবার আসে, তাও 2-3 দিনের জন্য। আমার ছেলেও তো একই, সে আস্তে করে বলল। দুজনের চোখে চোখ পড়ল, একটা নীরব বোঝাপড়া হয়ে গেল। একদিন রেবামাসি তার সেলাই করা কিছু কাঁথা নিয়ে গ্রামের সাপ্তাহিক হাটে গেল। শঙ্করদা বলল, বৌদি একা যাবেন কেন? আমিও যাই, বাজার টাজার করব। হ্যাঁ দাদা চলুন, একা একা ভয় লাগছে। হাটবার মানেই গ্রামের মানুষের মিলন মেলা, হাসি, গল্প আর কেনা বেচার কোলাহল। রঙিন সুতোয় বোনা কাঁথাগুলো রেবামাসি একটা চাটাইয়ের ওপর বিছিয়ে দিল। প্রথমে কেউ তেমন আগ্রহ দেখালো না, কিন্তু একজন বয়স্ক মহিলা এসে একটা কাঁথা হাতে নিয়ে বলল, বাহ, কি সুন্দর কাজ, কে করেছে? আমি করেছি দিদি। সত্যি এত সুন্দর কাজ? এটার দাম কত? রেবামাসি দাম বলতে একটু লজ্জা পেল, কিন্তু মহিলা সানন্দে টাকা দিয়ে কাঁথাটা কিনে নিল। সেই দেখে আরো মানুষ এলো, একটার পর একটা কাঁথা বিক্রি হতে লাগলো। কেউ চাইলো তার বিয়ের দিনের গল্প বোনা কাঁথা, কেউ চাইলো নতুন শিশুর জন্য নরম লেপ, কেউ আবার তাদের পূর্বপুরুষের স্মৃতি ধরে রাখতে চাইলো নকশার মাধ্যমে। দিদি আপনি অর্ডার নেন?
আমার মেয়ের বিয়ে আগামী মাসে, একটা লাল সবুজ কাঁথা লাগবে, একজন বলল। হ্যাঁ নিই তো, রেবা মাসি খুশি হয়ে বলল। এইভাবে একদিনে অনেকগুলো অর্ডার পেয়ে গেল রেবা মাসি। শঙ্করদা খুশি হয়ে বলল, বৌদি আপনার হাতে জাদু আছে। বাড়ি ফেরার পথে রেবা মাসি বলল, দাদা আমার মনে হচ্ছে এই কাজ করে আমি মানুষের মনে আনন্দ দিতে পারবো, আর কিছু টাকাও পেলাম, বাড়ির অনেক কাজ করতে পারবো। খুব ভালো বৌদি, আপনার হাতের কাজ দেখে সবাই মুগ্ধ হয়ে গেছে। রেবা মাসির নাম চারদিকে ছড়িয়ে পড়ল। শুধু এই গ্রাম নয়, পাশের গ্রামের মানুষও তার কাজের জন্য আসতে শুরু করলো। একদিন দূর গ্রাম থেকে একজন এসে বলল, দিদি আমাদের পাড়ায় একটা মেলা হবে, আপনি যদি আপনার কাঁথাগুলো নিয়ে আসেন ভালো বিক্রি হবে। রেবা মাসি রাজি হয়ে গেল। মেলায় গিয়ে সে দেখলো তার কাজে বেশ নামডাক, শহর থেকেও মানুষ এসেছে কিনতে। একজন ভদ্রলোক বলল, দিদি আপনি কি আমাদের শহরের একটা দোকানে কাঁথা দিতে পারবেন? নিয়মিত অর্ডার পাবেন। রেবা মাসির চোখ চকচক করে উঠল। সত্যি? হ্যাঁ, আমি একটা হ্যান্ডিক্রাফটের দোকান চালাই, আপনার মতো দক্ষ কারিগর খুঁজছিলাম। এইভাবে রেবা মাসির হাত চলতে লাগলো অবিরাম। একটার পর একটা কাঁথা তৈরি হতে লাগলো। আগে যেখানে সে দিনে 2-3 ঘন্টা সেলাই করত, এখন প্রায় সারাদিনই কাজ করে। টাকাও আসতে শুরু করলো ভালোই। তার ছোট্ট কুঁড়ে ঘরের অভাব দূর হতে লাগলো। কিন্তু আস্তে আস্তে রেবা মাসির মনে হতে লাগলো তার সেলাইয়ের আনন্দটা যেন হারিয়ে যাচ্ছে। এখন আর সে মনের আনন্দে সুতো বোনে না, বায়নার চাপে তার কাজটা একটা বোঝা হয়ে উঠেছে। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক কাঁথা শেষ করতে হবে, নির্দিষ্ট তারিখে ডেলিভারি দিতে হবে। আগে সে যে কাঁথায় তার মনের গল্প বুনতো, এখন সেগুলো হয়ে গেছে শুধু পণ্য। রাতেও সেলাইয়ের স্বপ্ন দেখতো, ঘুম আসতো না। চোখে ব্যথা, হাতে ব্যথা, কিন্তু কাজ বন্ধ করতে পারে না। সকালে আর তুলসী তলায় জল দেওয়া হয় না, আলপনা আঁকার সময় নেই, উঠোনের বাগানের দিকেও তাকানো হয় না, শুধু সেলাই আর সেলাই। শঙ্করদা রেবা মাসির এই ব্যস্ততাটা খুব একটা পছন্দ করতো না। সে দেখতো বৌদি আগের মতো হাসছে না, তার চোখে আগের মতো স্বপ্ন নেই। সকালে আর আলপনা আঁকে না, উঠোনে বসে গল্প করার সময় নেই। একদিন শঙ্করদা রেবা মাসির দরজায় গিয়ে দেখলো সে সেলাই করতে করতে চোখ কচলাচ্ছে। বৌদি আপনার চোখে ব্যথা করছে? হ্যাঁ দাদা একটু, কিন্তু কাজ তো শেষ করতে হবে, আগামী সপ্তাহে ডেলিভারি দিতে হবে। একটু বিশ্রাম নিন না, এত তাড়াহুড়োর কি দরকার? আরে যদি টাইমে দিতে না পারি তাহলে আর অর্ডার পাবো না, শহরের দোকানে দিতে হলে সময় মতো দিতেই হবে। শঙ্করদার মন খারাপ হয়ে গেল। বৌদি যেন আর আগের মতো নেই, তার কণ্ঠে একটা চাপা কষ্ট, চোখে ক্লান্তি। দিন কয়েক পর শঙ্করদা আবার গেল। রেবা মাসি তখনও সেলাই করছে। বৌদি দুপুরের খাবার খেয়েছেন? না দাদা, একটু পরে খাবো, এই কাঁথাটা একটু এগিয়ে নি। এইভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বেন। কিচ্ছু হবে না দাদা, আপনি যান, আমি কাজ শেষ করে আসি। শঙ্করদার মনে একটা ভয় ঢুকলো, বৌদি যেন তার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এত নাম ডাক আর টাকার পর পাছে একদিন শহরে চলে যায়, এই ভয়ে তার রাতে ঘুম আসতো না। একদিন সে সাহস করে বলল, বৌদি আপনি তো খুব বিখ্যাত হয়ে গেছেন, শহরের লোকজনও আপনার কাজ চেনে, মন চায় নাকি আবার শহরে ফিরে যেতে? রেবা মাসি সেলাই করার হাত থামিয়ে শঙ্করদার দিকে তাকালো। তার চোখে একটা গভীর বেদনা। দাদা আপনি কি ভাবছেন? আমি তো এখানেই ভালো আছি, শহরে গিয়ে আর কি করব? কিন্তু শঙ্করদার মনে হলো বৌদির কথার মধ্যে আগের মতো দৃঢ়তা নেই, একটা ক্লান্তি, একটা অনিশ্চয়তা। দিন যেতে লাগলো, রেবা মাসির খ্যাতি আরো বাড়তে লাগলো। একদিন শহর থেকে একজন ভদ্রমহিলা এলেন, দামি গাড়ি করে এসেছেন, সাথে ড্রাইভার। রেবা মাসি তাকে দেখে একটু অবাক হলো। আপনি রেবা দেবী?
আমি শুনেছি আপনার হাতের কাজ খুব সুন্দর। ভদ্রমহিলার গলায় শহুরে টান। হ্যাঁ হ্যাঁ, আসুন, বসুন। রেবা মাসি একটু সংকুচিত হয়ে বলল, আমি কলকাতা থেকে এসেছি। একটা বড় অর্ডার দিতে চাই। 50টা কাঁথা লাগবে। আমাদের একটা এক্সপোর্ট হাউস আছে, বিদেশে পাঠাবো। ভালো দাম দেব। রেবা মাসির চোখ চকচক করে উঠল। 50টা কাঁথা? যত টাকা পাবে তাতে অনেক কিছু করতে পারবে, কিন্তু একটা কন্ডিশন আছে। 3 মাসের মধ্যে ডেলিভারি দিতে হবে, আর কোয়ালিটি যেন একদম পারফেক্ট হয়। রেবা মাসি একটু চিন্তায় পড়ল। 50টা কাঁথা 3 মাসে? দিনে প্রায় 17-18 ঘন্টা কাজ করতে হবে। আমি পারবো তো? সে মনে মনে ভাবল। পারবেন তো? বেশ ভালো টাকা দেব, আর এই অর্ডার ভালো হলে আরো অর্ডার পাবেন। হ্যাঁ, পারবো, রেবা মাসি শেষ পর্যন্ত বলল। অ্যাডভান্স টাকা দিয়ে ভদ্রমহিলা চলে গেলেন। রেবা মাসি তখনও বুঝতে পারেনি সে কি একটা জালে আটকে পড়ছে। পরের দিন থেকেই শুরু হলো রেবা মাসির কঠিন সময়। ভোর 4টায় উঠে রাত 12টা পর্যন্ত সেলাই। হাত ব্যথা করে, চোখ জ্বালা করে, কিন্তু থামতে পারে না। 3 মাস সময়, 50টা কাঁথা। শঙ্করদা এসে দেখে বৌদি সেলাই করতে করতে কাঁদছে। বৌদি, কি হয়েছে? কিছু না দাদা, চোখে জল এসে গেছে। রেবা মাসি চোখ মুছে নিল। এত কাজ করছেন কেন? শরীর খারাপ হয়ে যাবে। কি করব দাদা, অ্যাডভান্স টাকা নিয়ে ফেলেছি, এখন তো করতেই হবে। শঙ্করদা বুঝলো বৌদি একটা চাপের মধ্যে পড়ে গেছে, কিন্তু কি করবে সে? কিভাবে সাহায্য করবে? দিন গড়াতে লাগলো। রেবা মাসি আর আগের মতো নেই। সকালে তুলসী তলায় যাওয়া বন্ধ, আলপনা আঁকা বন্ধ, শঙ্করদার সাথে গল্প করাও প্রায় বন্ধ। শুধু কাঁথা আর কাঁথা। শঙ্করদা মাঝে মাঝে সবজি নিয়ে আসে, কিন্তু রেবা মাসি আর তেমন খেতে ডাকে না। দাদা, আমি একটু ব্যস্ত আছি, আপনি খেয়ে নিন। আমি একা খাবো কি করে বৌদি, আপনিও আসুন। না দাদা, আমার খিদে নেই, কাজ শেষ করে নিই। শঙ্করদার মন খারাপ হয়ে যেত। বৌদি যেন আর আগের মতো নেই। যে বৌদি সকালে হাসি মুখে তুলসী তলায় জল দিত, আলপনা আঁকতো, তার সাথে গল্প করত, সে যেন হারিয়ে গেছে। একদিন শঙ্করদা দেখলো রেবা মাসি রাতে বারান্দায় একা বসে আছে। কাঁথা সেলাই করছে না, শুধু বসে আছে, তার চোখ দিয়ে জল পড়ছে। বৌদি, কি হয়েছে? শঙ্করদা ধীরে এগিয়ে গেল। রেবা মাসি চমকে উঠল, তাড়াতাড়ি চোখ মুছে নিল। কিছু না দাদা, একটু বাতাস খাচ্ছিলাম। বৌদি, আপনি কাঁদছিলেন কেন? রেবা মাসি আর লুকাতে পারল না। দাদা, আমি কি করেছি? আমি তো সুখে ছিলাম, এই কাঁথা সেলাই করে আনন্দ পেতাম। এখন সেই আনন্দটাই হারিয়ে গেছে। এখন কাঁথা দেখলেই ভয় লাগে। শঙ্করদা চুপ করে বসলো তার পাশে। রেবা মাসি আবার বলল, আমার আর ভালো লাগে না দাদা। সকালে উঠে তুলসী তলায় যেতে ইচ্ছা করে, কিন্তু সময় নেই। আলপনা আঁকতে ইচ্ছে করে, কিন্তু হাত ব্যথা করে। আপনার সাথে বসে গল্প করতে ইচ্ছা করে, কিন্তু কাজের খুব চাপ। তাহলে কাজ বন্ধ করে দিন বৌদি। পারি না দাদা, অ্যাডভান্স টাকা নিয়েছি, আর এই অর্ডার শেষ না করলে আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে। শঙ্করদা বুঝলো বৌদি একটা কঠিন অবস্থায় পড়েছে। টাকার লোভে পড়ে সে তার আসল আনন্দটাই হারিয়ে ফেলেছে। 2 মাস পার হয়ে গেল। রেবা মাসির শরীর খারাপ হতে শুরু করলো। অতিরিক্ত কাজের চাপে তার হাতে প্রদাহ হয়েছে, চোখে জ্বালা পোড়া, মাথা ব্যথা লেগেই থাকে, কিন্তু কাজ বন্ধ করতে পারে না। একদিন সকালে শঙ্করদা দেখলো রেবা মাসির বাড়ির দরজা এখনো বন্ধ। অন্যদিন তো ভোর হলেই খুলে যায়। সে দরজায় টোকা দিল। বৌদি, দরজা খুলুন। ভেতর থেকে দুর্বল আওয়াজ এলো, দাদা, আমি আসতে পারছি না, দরজা খোলা আছে। শঙ্করদা ভেতরে ঢুকে দেখলো রেবা মাসি বিছানায় পড়ে আছে, জ্বরে কাঁপছে। তার পাশেই অর্ধসমাপ্ত কাঁথা পড়ে আছে। বৌদি, আপনার জ্বর এসেছে, ডাক্তার ডাকি? না দাদা, জ্বর কমে যাবে, আমি কাজ করতে পারছি না দেখে চিন্তা করছি। আর মাত্র 1 মাস বাকি, 20টা কাঁথা এখনো বাকি।
বৌদি, প্রথমে শরীরটা ভালো করুন, কাজ পরে দেখা যাবে। কিন্তু রেবা মাসি শুনল না। 2 দিন পর জ্বর কমলে আবার কাজে বসলো। শঙ্করদা দেখলো বৌদির হাল খুবই খারাপ। চোখ বসে গেছে, গাল কোটরে ঢুকে গেছে, হাতে কাঁপুনি। বৌদি, আর পারবেন না, ডাক্তার দেখান। না দাদা, আর মাত্র 3 সপ্তাহ, এর মধ্যে কাজ শেষ করতে হবে। শঙ্করদার মন খারাপ হয়ে গেল। সে কি করবে, কিভাবে বৌদিকে সাহায্য করবে? আরো 10 দিন পার হলো। রেবা মাসির অবস্থা আরো খারাপ। একদিন সে সেলাই করতে করতে অজ্ঞান হয়ে পড়ল। শঙ্করদা তাড়াতাড়ি গ্রামের ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার দেখে বলল, অতিরিক্ত কাজের চাপ আর অপুষ্টিতে শরীর ভেঙে পড়েছে। কিছুদিন পূর্ণ বিশ্রাম নিতে হবে, নইলে বড় ক্ষতি হয়ে যাবে। রেবা মাসি বিছানায় পড়ে পড়ে চিন্তা করতে লাগলো। কি করবে সে? অর্ডার দিতে পারবে না, টাকা ফেরত দিতে হবে, সাথে তার সম্মানও নষ্ট হবে। শঙ্করদা তার পাশে বসে বলল, বৌদি, আর এসব নিয়ে চিন্তা করবেন না, স্বাস্থ্যটাই তো আগে। দাদা, আমি কি করব? এত টাকা কোথায় পাবো? আর আমার নাম তো সবার কাছে খারাপ হয়ে যাবে। শঙ্করদা একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর বলল, বৌদি, আমার কাছে কিছু জোগাড় আছে, টাকার কথা ভাববেন না। না দাদা, আপনার টাকা নিতে পারি না। আরে, আমিও তো আপনার কাছ থেকে কত কিছু পেয়েছি। আপনি এই গ্রামে এসে আমার জীবনে আলো এনেছেন। একা একা থাকতে থাকতে আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। রেবা মাসির চোখে জল এলো। দাদা, আপনি এত ভালো কেন? আমি ভালো কিছু করিনি বৌদি, আপনি আমার জীবনে এসেছেন বলেই তো আমি বাঁচতে পেরেছি। সেদিন রাতে রেবা মাসি অনেক ভাবলো। টাকার লোভে পড়ে সে তার আসল সুখটাই হারিয়ে ফেলেছে। যে কাঁথা সেলাইয়ে সে আনন্দ পেত, সেটাই হয়ে গেছে তার কাছে যন্ত্রণার কারণ। পরের দিন সকালে সে একটা সিদ্ধান্ত নিল। শহরে সেই ভদ্রমহিলাকে ফোন করে বলল, আমি আর এই অর্ডার দিতে পারবো না, আমার শরীর খুব খারাপ, আপনার অ্যাডভান্স টাকা ফেরত দিয়ে দেব। ভদ্রমহিলা খুব রেগে গেল। কি বলছেন? এখন বলছেন পারবেন না? আমার অনেক ক্ষতি হয়ে গেল, আমি কোর্ট কাছারি করব। রেবা মাসি শান্ত হয়ে বলল, যা করার করুন, কিন্তু আমি এই কাজ আর করব না। ফোন কেটে দিয়ে রেবা মাসি হালকা অনুভব করল, যেন একটা বড় বোঝা তার মাথা থেকে নেমে গেছে। শঙ্করদা তার জমানো টাকা দিয়ে রেবা মাসির অ্যাডভান্স টাকা ফেরত দিয়ে দিল। রেবা মাসি কাঁদতে কাঁদতে বলল, দাদা, আমি আপনার কাছে কি দিয়ে এই ঋণ শোধ করব? আপনি সুস্থ হয়ে আগের মতো হাসি মুখে থাকুন, এটাই আমার পাওনা। সপ্তাহ 2 বিশ্রামের পর রেবা মাসি একটু সুস্থ হলো, কিন্তু কাঁথার দিকে তাকাতেও ভয় লাগতো। যে কাজে সে আনন্দ পেত, সেটাই হয়ে গেছে তার আতঙ্কের কারণ। একদিন সকালে শঙ্করদা দেখলো রেবা মাসি তুলসী তলায় জল দিচ্ছে। অনেকদিন পর তার মুখে একটা শান্তি। বৌদি, আজ ভালো লাগছে? হ্যাঁ দাদা, অনেকদিন পর তুলসী তলায় এলাম, কি যে ভালো লাগছে। তারপর সে উঠোনে আলপনা আঁকতে বসলো। শঙ্করদা দেখলো বৌদির হাত কাঁপছে। অনেকদিন আলপনা আঁকেনি। দাদা, আমার হাত কেমন কাঁপছে, আগে তো এমন হতো না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বৌদি, তাড়াহুড়ো করবেন না। আস্তে আস্তে রেবা মাসি আগের রুটিনে ফিরে এলো। সকালে তুলসী সেবা, আলপনা, বাগানের কাজ, কিন্তু কাঁথার দিকে আর তাকায় না। একদিন শঙ্করদা বলল, বৌদি, আপনার হাতের কাজ তো এত সুন্দর, আর করবেন না? না দাদা, আর করতে ইচ্ছা করে না, এখন কাঁথা দেখলেই মনে পড়ে সেই কষ্টের দিনগুলোর কথা। শঙ্করদার মন খারাপ হয়ে গেল। বৌদির সবচেয়ে বড় পরিচয় ছিল তার হাতের কাজ। সেটাই যদি সে ছেড়ে দেয়, তাহলে তো আর তার একটা বড় অংশই হারিয়ে যাবে। একদিন শঙ্করদা একটা পুরনো কাঁথা নিয়ে এলো। খুবই সাধারণ, কোনো নকশা নেই। বৌদি, এই কাঁথাটা আমার মায়ের, উনি নিজে সেলাই করেছিলেন, এখন ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দেবেন? রেবা মাসি প্রথমে একটু দ্বিধা করলো, তারপর কাঁথাটা হাতে নিল। আপনার মায়ের হাতের কাজ তো খুবই সুন্দর, খুব সুন্দর সেলাই। হ্যাঁ, আমার মা খুব ভালো সেলাই করতে পারতেন, কিন্তু এখন তো আর নেই। এই কাঁথাটাই তার শেষ স্মৃতি। রেবা মাসির মন নরম হয়ে গেল। আচ্ছা, আমি দেখি।
সুতো নিয়ে সে বসলো। প্রথমে হাত কাঁপছিল, কিন্তু আস্তে আস্তে স্থির হয়ে এলো। কাঁথার ছেঁড়া জায়গায় সে খুব যত্ন করে সেলাই করলো। কোনো তাড়াহুড়ো নেই, কোনো চাপ নেই, শুধু একটা কাঁথা সারিয়ে তোলার আনন্দ। হয়ে গেছে দাদা। রেবা মাসি কাঁথাটা এগিয়ে দিল। শঙ্করদা কাঁথাটা হাতে নিয়ে দেখল। এত সুন্দর করে সেলাই করা যে কোথায় ছিঁড়েছিল বোঝাই যাচ্ছে না। বৌদি, আপনার হাতে সত্যিই জাদু আছে, এত সুন্দর কাজ। রেবা মাসি লজ্জা পেল। আরে এইটুকু আবার কি? কিন্তু তার মনে একটা আনন্দ খেলা করলো। অনেকদিন পর সেলাই করে এত ভালো লাগলো। সেদিন থেকে আস্তে আস্তে রেবা মাসি আবার কাঁথা সেলাই করতে শুরু করলো। কিন্তু এবার আর কোনো অর্ডার নেয় না, কোনো তাড়াহুড়ো নেই। যখন ইচ্ছা হয় তখন সেলাই করে, নিজের আনন্দের জন্য। গ্রামের মানুষ আসে, কাঁথা কিনতে চায়, কিন্তু রেবা মাসি বলে, এখন আমি অর্ডার নিই না। যখন কোনো কাঁথা তৈরি হয় তখন হাটে নিয়ে যাই, যার পছন্দ হয় সে কিনে নেয়। মাস কয়েক কেটে গেল। রেবা মাসি আবার আগের মতো হয়ে উঠল। সকালে তুলসী সেবা, আলপনা, দুপুরে শঙ্করদার সাথে খাওয়া, বিকালে বাগানের কাজ, আর যখন মন চায় তখন কাঁথা সেলাই। এখন আর সে দিনরাত সেলাই করে না, দিনে 2-3 ঘন্টা, শুধু আনন্দের জন্য। প্রতিটা সেলাইয়ে সে তার মনের গল্প বনে, স্মৃতি বনে। একদিন সন্ধ্যায় দুইজন একসাথে বসে আছে। শঙ্করদা বলল, বৌদি, আপনি কি কখনো মনে করেন যে এই গ্রামে এসে ভুল করেছেন? রেবা মাসি হেসে বলল, না দাদা, কখনো না। তবে হ্যাঁ, একটা সময় মনে হয়েছিল যে আমি হয়তো নিজেকে হারিয়ে ফেলছি, কিন্তু এখন আবার নিজেকে খুঁজে পেয়েছি। আমার মনে হয় বৌদি, আমরা যা ভালোবাসি সেটাকে যদি শুধু টাকা কামানোর মাধ্যম বানিয়ে ফেলি তাহলে সেই ভালোবাসাটাই নষ্ট হয়ে যায়। একদম ঠিক কথা দাদা। আমি কাঁথা সেলাই করতাম আনন্দের জন্য, কিন্তু যখন সেটা শুধু ব্যবসা হয়ে গেল তখন আর আনন্দ রইল না। শঙ্করদা বলল, আপনি এখন যেভাবে থাকছেন এটাই তো আসল জীবন, নিজের মতো করে বাঁচা, নিজের খুশিতে কাজ করা। হ্যাঁ দাদা, আর আপনার মতো একজন বন্ধু পেয়েছি, এর চেয়ে বড় পাওয়া আর কি। দুইজনের মধ্যে একটা নীরব বোঝাপড়া, কোনো কথা নেই, কিন্তু হৃদয়ের কথা। সব ফরমায়েশ শেষ হওয়ার পর রেবা মাসি ঠিক করলো শঙ্করদার জন্য একটা বিশেষ উপহার তৈরি করবে। কিন্তু কি করবে? একদিন সে দেখলো শঙ্করদা বাগান থেকে সবজি আনার জন্য একটা পুরনো কাপড়ের ব্যাগ ব্যবহার করে। ব্যাগটা অনেক পুরনো, ছিঁড়ে গেছে। রেবা মাসি মনে মনে ভাবলো শঙ্করদার জন্য একটা সুন্দর ঝুড়ি বানাবে, কিন্তু শুধু ঝুড়ি নয়, এমন একটা ঝুড়ি যাতে তাদের বন্ধুত্বের ছাপ থাকবে। সে গ্রামের এক বুড়ো কারিগরের কাছে গিয়ে বেত দিয়ে ঝুড়ি বানানো শিখলো। বেতের সাথে কাজ করতে গিয়ে সে অনুভব করলো এক নতুন ধরনের আনন্দ। সুতোর মতো নরম নয়, বেত শক্ত, কিন্তু সেই কাঠিন্যের মধ্যেও একটা নমনীয়তা আছে। দিনের পর দিন সে অনুশীলন করলো। প্রথমে হাত কেটে গেল বেতের কাঁটায়, তারপর ধীরে ধীরে হাত পাকলো। ছোট ছোট ঝুড়ি বানাতে শিখলো। অনেক ভেবেচিন্তে ঠিক করলো কেমন ঝুড়ি বানাবে। সাইজে ছোট, যেন শঙ্করদা তাদের বাগানের ছোট্ট সবজি তোলার সময় কাজে লাগাতে পারে, কিন্তু নকশায় হবে খুব সাদামাটা, কোনো রং নয়, কোনো কারুকাজ নয়, শুধু বেতের প্রাকৃতিক রং। 15 দিন ধরে সে কাজ করলো, খুব ধীরে ধীরে, প্রতিটা বুননে যত্ন নিয়ে। প্রতিদিন শুধু 2 ঘন্টা করে কাজ করত, যাতে তাড়াহুড়ো না হয়। প্রতিটি বেতের ফালি বোনার সময় সে মনে মনে শঙ্করদার কথা ভাবত, তার লাজুক হাসি, তার নীরব ভালোবাসা। অবশেষে ঝুড়িটা তৈরি হলো। দেখতে একদম সাধারণ, কিন্তু খুব মজবুত। হাতে নিয়ে দেখলো, একদম নিখুঁত, না বেশি বড় না বেশি ছোট, ঠিক শঙ্করদার হাতের সাইজ অনুযায়ী। একদিন বিকেলে রেবা মাসি ঝুড়িটা নিয়ে শঙ্করদার কাছে গেল। শঙ্করদা তখন বাগানে টমেটো তুলছিল, একটা পুরনো কাপড়ের থলেতে টমেটোগুলো রাখছিল। শঙ্করদা, রেবা মাসি ডাকলো। শঙ্করদা ঘুরে তাকালো, দেখলো রেবা মাসির হাতে একটা ছোট্ট ঝুড়ি। এটা তোমার জন্য। ঝুড়িটা এগিয়ে দিয়ে রেবা মাসি মুচকি হাসলো। শঙ্করদা ঝুড়িটা হাতে নিয়ে ভালো করে দেখলো। খুব সাদামাটা, কিন্তু ভারী সুন্দর।
বোনাটা খুব মজবুত, একদম তার কাজের উপযুক্ত। আপনি বানিয়েছেন? শঙ্করদা জিজ্ঞেস করলো। হ্যাঁ, নিজের হাতে। কেমন হয়েছে? শঙ্করদা কিছুক্ষণ ঝুড়িটা দেখলো, তারপর তার চোখে এক অন্যরকম আবেগ ফুটে উঠল। খুব সুন্দর, কিন্তু কেন? রেবা মাসি তার চোখে সেই চেনা স্নেহ মাখা হাসি ফুটিয়ে বলল, এটা কিন্তু শুধু ঝুড়ি নয় শঙ্করদা। তার কণ্ঠস্বরে একটা গভীর অর্থ লুকানো ছিল। শঙ্করদা বুঝতে পারলো কথাটার অর্থ। এই ঝুড়ি শুধু একটা উপহার নয়, এটা একটা প্রতীক, তাদের নীরব বন্ধুত্বের প্রতীক, রেবা মাসির কৃতজ্ঞতার প্রতীক। আর সবচেয়ে বড় কথা, এটা একটা প্রতিশ্রুতি যে সে এই গ্রাম ছেড়ে কোথাও যাবে না। সেই সাদামাটা বেতের ঝুড়িটা শঙ্করদার উঠোনের এক কোণে বসে রইল। প্রতিদিন বাগানের কাজে ব্যবহার করেন শঙ্করদা। টমেটো তুলতে, কাঁচা লঙ্কা তুলতে, পাতা পরিষ্কার করতে ঝুড়িটা তার কাজের সাথী হয়ে উঠল। দিনের শেষে বাগানের কাজ ছেড়ে শঙ্করদা যখন উঠোনে তার পুরাতন কাঠের টুলটায় বসতেন, সূর্যাস্তের নরম আলোয় তার দৃষ্টি বারবার থমকে যেত ঝুড়িটার ওপর। ঝুড়িটা যেন নিঃশব্দে একটা গল্প বলতো। রেবা মাসির উপস্থিতি যেন তার প্রতিটি বেতের বুননে মিশেছিল। তার স্পর্শ, তার যত্ন, তার ভালোবাসা সব যেন এই সামান্য ঝুড়িতে বন্দী হয়ে আছে। শঙ্করদার বুকের ভেতরটা তখন এক অজানা প্রশান্তিতে ভরে উঠত। শেষ হলো আজকের গল্প ফিরে দেখা আলো। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।